নানি যান, ও নানি যান, নানি যান গো, নানি যান। আরে রাজু, কি হলো তোর? হ্যাঁ রে, এই ছেলেটার এমন অবস্থা করলো কে? রাজু, কি হয়েছে তোর? এগুলো তো লাঠির আঘাতের চিহ্ন। ভাগ্য ভালো হাড় ভাঙেনি, কেটে ছিঁড়ে গেছে। কয়েক জায়গায় একটু বেশি কেটেছে, চিন্তার কিচ্ছুটি নেই। এই ওষুধটা নিয়মিত ক্ষতস্থানে লাগিয়ে দিলেই সেরে যাবে। আমি এখন তাহলে আসি। আচ্ছা ঠিক আছে কবিরাজ সাহেব। নানি যান, ও নানি যান। রাজু, এখন তোর কেমন লাগছে? খুব বেশি ব্যথা করছে? নানি যান, একটু একটু পানি খাবো নানি যান। আমি এক্ষুনি নিয়ে আসছি। এখন শরীরটা কি একটু ভালো লাগছে? কিছু কি খাবি তুই? না নানি যান, কিছু খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। তুই কোনো চিন্তা করিস না, কবিরাজ একটা ওষুধ দিয়ে গেছে। এটা ঠিকঠাক লাগালেই তোর ক্ষতগুলো সেরে যাবে, তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু তোর এমন অবস্থা করলোটা কে? ওই রতন, রতন আমার এই অবস্থা করেছে। সব ওই রতনের কাজ। রতন? রতন কেন এমন করবে? তোরা তো ভালো বন্ধু ছিলি, হঠাৎ তোদের মধ্যে কি এমন হলো যে রতন তোকে এভাবে মারলো? রতন নিজে এসে তোকে মেরেছে? না নানি যান, কাপুরুষটার নিজে এসে আমাকে মারার সাহস আছে নাকি? লোক পাঠিয়ে মেরেছে। তারাই বলেছে তারা রতনের লোক। কিন্তু রতন, রতন এমন কাজ কেন করবে? আমি ব্যবসায়ী আমজাদ হোসেনের সাথে কাজ শুরু করার পরপরই রতনটা আমার পেছনে লেগেছে নানি যান। হিংসে, চরম হিংসে। আমজাদ হোসেন ওকে কাজ দেয়নি তো, কাজ দিয়েছে আমাকে তার বদলে। তাই আমাকে হিংসে করছে। কিন্তু রতন তো তোর সবসময় ভালো চায়, তোর ছোটবেলার বন্ধু। আমি তোদের দুজনকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, কখনো রতনকে তো দেখিনি এমন করতে। রতন তোকে হিংসে করবে সেইটা অসম্ভব। তখন তো ছোট ছিল, তখন আর কি সে হিংসে করবে? এখন আমি এত বড় একজন ব্যবসায়ীর চাকরি করছি, এটা রতনের সহ্য হচ্ছে না। আমি একটু সুস্থ হয়ে নেই, এরপর ওই রতনকে আমি দেখিয়ে দেব। আচ্ছা যাকগে, রতনকে নিয়ে এখন এত চিন্তা না করলেও চলবে। তুই বিশ্রাম নে, আগে নিজে সুস্থ হ। আমি যাই, তোর জন্যে কিছু রান্না করে আনি। রতন, রতন, তোকে আমি একদিন মজা দেখাবো। আমাকে বিনা কারণে মেরেছিস তো, এবার দেখ আমি তোর অবস্থা কি করি রতন। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, পেঁপেটা রাজুকে কেটে দিতে হবে। ছেলেটার শরীরটা অনেক দুর্বল। রাজু, এই নে, এই পেঁপেটা খেয়ে দেখ তো মিষ্টি কিনা। নানি যান, এ তো অসম্ভব মিষ্টি। এত মিষ্টি আর মজার পেঁপে আমি আজ পর্যন্ত খাইনি। তুমি কোথায় পেলে এ পেঁপে? গাঙের জঙ্গলে এক সন্ন্যাসী বাবা আছে, তার কাছে গিয়েছিলাম তোর জন্য একটা রক্ষা কবচ আনতে।
সন্ন্যাসী বাবা কোনো রক্ষা কবচ দেননি, শুধু বলেছেন তোর স্বাস্থ্যের দিকে নজর রাখতে, আর এই পেঁপেটা দিলেন তোকে খাওয়ানোর জন্য। বাহ, সন্ন্যাসী বাবার তো এলেম আছে দেখছি। তার কাজকর্ম আমার খুব পছন্দ হয়েছে। ওসব তাবিজ কবচে আমি বিশ্বাস করি না। ওপরে এক সৃষ্টিকর্তা আছেন, তিনিই সবকিছু দেখভাল করেন গো। হয়েছে, এখন এই পেঁপেটা খা, শরীরের দুর্বলতাটা কাটুক। তোকে এখন খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে হবে, না হলে শরীরটা যে সুস্থ হবে না, তুই আরো দুর্বল হয়ে পড়বি। হ্যাঁ, আমি খুব ভালো মতোই খাওয়া দাওয়া করবো নানিজান, তুমি ভেবো না। আমাকে যেভাবেই হোক খুব দ্রুত সুস্থ হতেই হবে। ওই রতনের ওপর বদলা আমার নিতেই হবে। কিরে রাজু, সারাদিন কোথা থেকে ঘুরে এলি? সকালেও তো খেয়ে বেরোসনি। যা, হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। আরে নানিজান, খাবারের চিন্তা পড়ে, আগে একটা মজার খবর শোনো। ওই রতনের তো 12টা বাজানোর ব্যবস্থা করে এসেছি গো। সে কি রে, কি করছিস কি তুই? রতন ঠিক আছে তো? শরীরের দিক দিয়ে ঠিকই আছে, কিন্তু অন্য দিক দিয়ে ঝামা ঘষে দিয়েছি। আমজাদ হোসেনদের সাথে রতনদের যে জমিটা নিয়ে ঝামেলা চলছিল, সেই জমিটা আমি আমজাদ হোসেনকে দখল নিতে সাহায্য করেছি। কি বললি, কি বললি তুই? এত বড় অন্যায়! তুই ওদের জমি আমজাদ হোসেনকে দখল করতে সাহায্য করেছিস? হ্যাঁ, আর ওটা রতনদের জমি কেন বলছো? ওটা আমজাদ হোসেনদের জমি। আমজাদ হোসেন তার জমি পেয়ে গেল আর কি। তুই কিভাবে জানিস ওটা আমজাদ হোসেনের জমি? রতনদেরও তো হতে পারে। তুমি যে কি বলো না নানিজান, আমজাদ হোসেনের মতো ধনী মানুষ কেন শুধু শুধু রতনদের জমি দখল করতে যাবে? আমজাদ হোসেন খুবই সজ্জন লোক। তুই এত কিছু জানিস না নানু ভাই। আমি শুধু চাই তুই কারো সাথে কোনো অন্যায় করবি না, কোনো অবিচার করবি না। যা করবি ভেবে চিন্তে করিস। ভেবে চিন্তেই করেছি নানিজান, তুমি ভেবো না। রতনটা এবার এমন জব্দ হবে যে আমার সাথে উল্টো পাল্টা করার আর কোনো সাহসই পাবে না বেটায়। এই যা, কত বেলা হয়ে গেল। যাই, চট করে রান্নাটা চড়িয়ে দিই গে। আরে, এই গাছ এলো কোথা থেকে? কালই তো কেবল বীজগুলো বুনেছিলাম, আর এত তাড়াতাড়ি আজ গাছ হয়ে গেল। আবার দেখছি পেঁপেও ধরেছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। রাজুকে ডেকে গাছটা দেখাই, ও খুব খুশি হবে। রাজু, সে কি, রাজুটা আবার গেল কোথায়? সকাল সকাল কোথায় বেরিয়ে গেল কে জানে। আমি এক কাজ করি, একটা পেঁপে কেটে রাজুর জন্য রেখে দিই। রাজু ফিরে এলে ওকে এই পেঁপে খেতে দেব। আমি এখন চাই, গিয়ে রান্নাটা বসাই গে। রেহানা চাচি, ও রেহানা চাচি। কে? রহিমা নাকি? আয় মা, এসে বস। না চাচি, বসবো না। ছেলেটার পেটে সমস্যা, কিছু ভালো লাগছে না। বাজারে পেঁপে পাইনি, একটু পেঁপে খাওয়াতে পারলে ছেলেটার পেটের সমস্যাটা কমতো।
পেঁপে পেঁপে তো আমার বাড়িতেই আছে, আয় তোকে এক্ষুনি পেড়ে দিচ্ছি। সত্যি চাচি? তাহলে তো খুব ভালো হয়। আয় আমার সাথে। এই যে নে, খেয়ে দেখ পেঁপেটা কেমন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ চাচি। আমি বাড়ি গিয়ে দাম পাঠিয়ে দেব। আরে না, কিসব বলছিস? দাম দিতে হবে না, তোর ছেলের পেট ভালো হলো কিনা জানাস। আচ্ছা, জানাবো চাচি। রাজুটার যে কি হলো, এখন পর্যন্ত কোনো খবর নেই। কোথায় গেল কে জানে। ও তো কখনো এমন করে না, নাকি ওই রতন কি? বুড়িমা, ও বুড়িমা। কে? আজিজ নাকি? হ্যাঁ বুড়িমা, আর বলো না। তুমি রহিমা ভাবিকে কি এক পেঁপে দিয়েছো। রহিমা ভাবি সে পেঁপে একটুখানি মাকে দিয়েছে। এত চমৎকার পেঁপে, আহ! মা নাকি আগে কখনোই খায়নি। আমাকে তাই আবার পাঠালো তোমার বাড়ি থেকে পেঁপে নিয়ে যেতে। তা পেঁপে কি আছে বুড়িমা? পেঁপে আর একটাই আছে, কিন্তু এখন তো সন্ধেবেলা, সন্ধে করে ফল তোলা ঠিক হবে না। তুই কাল সকালে আয়, আমি তোর জন্যে পেঁপে রেখে দেব। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। আমি তাহলে যাই, কাল সকালে পেঁপে নিতে আসবো, কেমন? আরে, সন্ধেও গড়িয়ে যাচ্ছে, রাজুটা গেল কোথায়? এখন পর্যন্ত তো কোনো খবরও নেই। কোথায় আছে, কি করছে কে জানে। আমার ওকে নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে। আজই তো একটু পর পেঁপে নিতে আসার কথা। যাই, ওর জন্যে আমি পেঁপেটা কেটে রেখে দিই। এ কি, এ তো অসম্ভব! গাছ ভর্তি এত পেঁপে! বুড়িমা, ও বুড়িমা। আরে আজিজ, তুই এসেছিস? আমি তোর জন্যেই পেঁপে নিতে এসেছিলাম। দেখ কি কাণ্ড! আরে বুড়িমা, এত পেঁপে! তুমি তো বলেছিলে একটাই পেঁপে আছে। আমি তো আরো তাড়াতাড়ি করে সেটাই নিতে আসলাম। এখন তো দেখছি অসাধারণ ব্যাপার। এত পেঁপে, বাবারে বাবা! আমিও তো অবাক, এত পেঁপে ধরেছে, তাও এক রাতে। আমি কিন্তু বুড়িমা সবগুলো পেঁপেই নেব। তোমার এই গাছের পেঁপের এত সুনাম শুনেছি আমি, এই জিনিস কিছুতেই হাতছাড়া করা যাবে না। এই নাও পেঁপের দাম। আরে না রে আজিজ, এই গাছের পেঁপে তুই এমনিতেই নিয়ে যা, দাম দিতে হবে না। আরে বুড়িমা, সুযোগ যখন পেয়েছো কাজে লাগাও। এই গাছের পেঁপে তুমি বিক্রি করো, দেখবে অনেক টাকা লাভ করতে পারবে। 2 টাকার মুখ দেখলে ক্ষতি কি বুড়িমা? নাও নাও, টাকাগুলো নাও। আমি বাড়ি থেকে ডালা নিয়ে আসছি, সবগুলো পেঁপে নিয়ে যাব আমি। এই তো অনেক টাকা, এভাবে পেঁপে বিক্রি করতে পারলে অনেক টাকা আয় করা যাবে। কিন্তু এই গাছটা যার জন্যে বুনলাম সেই তো নেই। রাজু, তুই কোথায়? ফিরে আয় রাজু, ফিরে আয়। আমার গাছের পেঁপে অনেক বিখ্যাত হয়ে গেছে, দূর দূরান্ত থেকে সবাই পেঁপে নিতে আসে প্রতিদিন।
কত টাকা আয় করছি, কিন্তু যার জন্য এই গাছ সেই তো নেই। জানি না ছেলেটা কোথায় আছে। কতগুলো দিন পেরিয়ে গেল, কত খুঁজেছি, ছেলেটার তো কোনো খোঁজই পাচ্ছি না। বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, বাড়ি আছো নাকি? কে? আরে আমজাদ সাহেব যে, নিশ্চয়ই রাজুর খোঁজ পেয়েছেন না? কই, কোথায়, কোথায় আমার রাজু? না বুড়িমা, রাজুর খোঁজ আমিও পাইনি, তবে পেয়ে যাব। আমি খোঁজ রাখছি, খোঁজ পেলেই তোমাকে জানাবো। আমি অন্য একটা কাজে তোমার কাছে এসেছি। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি বুড়িমা। প্রস্তাব? কিসের প্রস্তাব? তোমার গাছের পেঁপের অনেক সুনাম শুনেছি। সবাই তোমার পেঁপের প্রশংসায় পঞ্চমুখ। নিশ্চয়ই সবই তোমার যত্নের ফসল। তাই তুমি এত অল্প সময়ে এত পেঁপে পাচ্ছ, আর তার স্বাদও নাকি অতুলনীয়। আমার যত্নের জন্য আসলে কিছু হয়নি। এই পেঁপের জাত খুব ভালো। রাজুর জন্য আসলে এই পেঁপের বীজ বুনেছিলাম। রাজু এই পেঁপে খেয়ে খুব ভালো বলেছিল। ভেবেছিলাম পেঁপে গাছ কেটে ও ইচ্ছে মতো পেঁপে খেতে পারবে, কিন্তু আমি বুঝি বুড়িমা, তোমার খারাপ লাগাটা আমি বুঝি। রাজু আমার সাথে কাজ করত, ওকে হারিয়ে আমারও খুব খারাপ লাগছে। রাজুকে আমরা নিশ্চয় একদিন ফিরে পাবো। যাই হোক বুড়িমা, তোমার আয় রোজগারের সুবিধার জন্য আমি একটা উপায় নিয়ে এসেছি। কি উপায়? আমি তোমাকে অনেক ভালো জাতের কিছু পেঁপের বীজ দেব। গাছের যত্নের জন্য যা যা প্রয়োজন তাই দেব। তুমি তোমার জমিতে পেঁপের চাষ করবে। পেঁপে বিক্রির লাভ আমরা ভাগাভাগি করে নেব, কেমন? সবই বুঝলাম, কিন্তু আমার জমি কেন? তোমার জমিতে চাষ হলে তুমি সহজে কাজ করতে পারবে। তোমার চোখের সামনেই সবকিছু থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছি। লাভ ভাগাভাগিতে তোমার অংশ বেশি থাকবে। কি, তুমি কি রাজি? এই তো ভালো প্রস্তাব। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে সেই কথাই রইল। আমি তোমাকে বীজ থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু দিয়ে যাব। আমি আজ আসি তাহলে, কেমন? আজ আসি আমি। আচ্ছা ঠিক আছে। যাক, আমার কষ্ট সার্থক। পেঁপে গাছগুলোতে অনেক ফলন হয়েছে। আজ আমজাদ হোসেন এসে পেঁপেগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন। নানিজান, ও নানিজান। রতন, রতন, তুই তুই এতদিন কোথায় ছিলি? আমি তোকে কত খুঁজেছি রাজুকে খোঁজার জন্য। আমি তো আমার রাজুর কোনো খোঁজই পাচ্ছি না রে রতন। তুই আমার রাজুকে খুঁজে দে। কি কইতাছ নানিজান? আমিও তো রাজুরে খুঁজা বেড়াইতাছি নানিজান। আমজাদ হোসেন লোক পাঠাইয়া রাজুরে মারছে, আর নাম দিছে আমার। রাজু তাই রাগ কইরা আমজাদ হোসেন রে দিয়া আমাগোর জমির দখল নিতে সাহায্য করছে। আমজাদ হোসেন তো এইটাই চাইছিল নানিজান। এই লোক প্রচন্ড লোভী ও চালাক। কি বলছিস কি এসব? হ নানিজান, আমি পুরনো কাগজপত্র সব খুঁজা পাইছি। এই কাজেই তো ব্যস্ত আছিলাম, কিন্তু জমিটা আবার ফিরা পাইতে গেলে আমার রাজুর সাক্ষ্য প্রয়োজন। রাজুরে যেমনেই হোক খুঁজা বাইর করতেই হইব নানিজান। আমি আমি ওই আমজাদ হোসেনের পেঁপে বাগানের দায়িত্ব নিয়ে বসে আছি। আমি যদি জানতাম। তুমি কি করতেছ নানিজান?
আমজাদ হোসেনের সাথে তুমি কাজ করতে গেলা কেন? না জানি শয়তানরা কি ফোন দিয়াইকা রাখছে গো নানি জান। কিছুক্ষণের মধ্যেই আমজাদ হোসেন ওই পেঁপেগুলো বাজারে বিক্রির জন্য নিতে আসবেন। আচ্ছা, আমি তাইলে এক কাজ করি, তোমার ঘরেই আমি লুকায়ে থাকি। শয়তানটা কোনো বদ মতলব ফাদলে আমি হয়তো সাহায্য করতে পারু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হে সৃষ্টিকর্তা, না জানি কোন বিপদে পড়ি, আমাকে সাহায্য করো সৃষ্টিকর্তা। বুড়িমা, ও বুড়িমা। আমজাদ সাহেব, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। আপনার পেঁপেগুলো এবার আপনি নিয়ে যান সাহেব। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হচ্ছ কেন? আগে একটা পেঁপে খেয়ে দেখি কেমন। জয়নাল, একটা পেঁপে পেরে কাটো তো। ছি, এ তো জঘন্য স্বাদ। এত জঘন্য স্বাদের পেঁপে আমি কখনো খাইনি। পাজি বুড়ি, তুমি আমার পেঁপে গাছগুলোর ঠিক মতো যত্ন নাওনি তুমি। আমি আমার নিজের গাছের চাইতেও আপনার গাছের বেশি যত্ন নিয়েছি। আমার পেঁপে গাছটারও এত যত্ন করিনি কখনো। কেমন যত্ন নিয়েছ তা তো দেখাই যাচ্ছে। পেঁপে এত বাজে হয়েছে কেন? এই পেঁপে তো কেউ মুখেই নিতে পারবে না। শোনো বুড়ি, তুমি তোমার কাজ ঠিক মতো করনি। শর্ত অনুযায়ী তোমার এই জমি এখন আমার। এসব কি বলছেন আপনি? এমন কোনো শর্তই তো কখনো ছিল না। ঠিক আছে, বিশ্বাস না হলে তাহলে নিজেই দেখো। এই কাগজে সব লেখা আছে। পেঁপের ফলন ভালো না হলে ক্ষতিপূরণ হিসেবে তুমি তোমার জমিটা আমাকে দিয়ে দেবে। দেখো, তোমার স্বাক্ষরও আছে। কিন্তু এগুলো নকল, এটা যে কেউই বুঝতে পারবে। কেউ তো বুঝতে আসবে না। আমি সব পরিকল্পনা করে রেখেছি। খারাপ জাতের পেঁপের বীজ তো আমি দিয়েছিলাম তোমায়। রাজু তো নেই, কে তোমাকে বাঁচাবে? শয়তান আমজাদ হোসেন, এই নিরীহ বৃদ্ধার সম্পত্তির উপর লোভ করতে তোমার বাঁধলো না? তুই এত নিস! সি 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 সি, আমি বাইসা থাকতে তোরে কিছুতেই অন্যায় করতে দিমু না আমি। আচ্ছা, তুইও তাহলে একজোট হয়েছিস। তোর বোকা বন্ধুটাকে দিয়ে তো তোদের জমি আমার দখলে নিয়েছি। বোকাটা বুঝতেই পারেনি। ওকে মারাটা আমার লোকেরই কাজ ছিল। এবার বোকাটার নানির জমিও আমি দখল করে নেব। শয়তান, সেই সুযোগ তুই পাইবি না। আমি তো কিছুতেই হইতে দিমু না। পুরো গ্রামবাসী তোর বিপক্ষে। আমি সবাই এক কইরা তোর বিরুদ্ধে লড়ামু। সেই সুযোগ তুই পাবি না। জয়নাল, জয়নাল। ও মা গো, এসব কি হচ্ছে? ওরে বাবারে, এই সব পেঁপের আঘাতে তো আমি মরেই যাব। ওরে বাবারে, ওরে বাবা। বাঁচাও, আমাগর কেউ বাঁচাও! ও ওরে বাবা! ও ও ও! রাজু, রাজু তুই? বন্ধু, বন্ধু তুই ফিরাইছ? বুড়িমা, আমাগোর আর কোনো চিন্তা নাই। তুই এই পেঁপে গাছের মধ্যে, এর মধ্যে কি করে? সন্ন্যাসী বাবা ভালো উপায় বের করেছিল নানি জান। আমাকে এই পেঁপে গাছে বন্দি করার ব্যবস্থা করেছিল। তা না হলে
এই আমজাদ হোসেনের আসল রূপ আমি কখনোই বুঝতে পারতাম না। রতন বন্ধু আমার, আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি। আমি তোর জমি আবার ফিরে পেতে সব রকমের সাহায্য করব তোকে। তোরে যে আবার ফিরে পাইছি তাতেই খুশি রে, তাতেই খুশি। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমার খানিকক্ষণ শিক্ষা হোক আমজাদ হোসেন, খানিকক্ষণ অন্যের সম্পত্তি অন্যায়ভাবে দখলের ফল ভোগ করো। আমার সময় হইলেই এই পেপের আক্রমণ আমি বন্ধ করবো। কইয়া দিলাম। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো আমি এমন করব না। ও ও মা গো, মরেই যাব রে, বাবা রে, বাবা রে, ও রে, মরেই যাব রে। আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না আমি। জহিরের স্ত্রী মারা গেছে 1 বছর হয়েছে। তার একমাত্র ছেলে হাসানের বয়স এখন 20 বছর। জহির নতুন একজন মহিলাকে বিয়ে করেছে। আজকে দুপুরবেলা তারা সবাই একসাথে খেতে বসেছে। বাহ, আজকে তরকারি থেকে খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তা কি দিয়ে রান্না করেছো আজ? দেখে তো মনে হচ্ছে মাছের মাথা। আজ হাসানের জন্য কাতল মাছের মুড়ি ঘন্ট করেছি। ও তো মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে। বাহ, ছেলের জন্য ভালোবাসা একেবারে উতলে উঠেছে। দেখেছিস হাসান, তোর মা তোকে কত ভালোবাসে। সে একেবারে তোকে নিজের ছেলের মতোই আপন করে নিয়েছে রে। বাবা, আমি তোমাকে কতবার বলেছি ওই মহিলাকে তুমি আমার মা বলে সম্বোধন করবে না। আমি ওনাকে মা হিসেবে মানি না। আমার মা মরে গেছে, তুমি তোমার সুবিধার জন্য ওনাকে বিয়ে করেছো, আমি জানি সেটা। ভাইয়া, এসব কি বলছো তুমি? তবে মাকে কেন এমন অপমান করে কথা বলছো? আমি তোমাকে কতবার বলেছি আমাকে ভাইয়া বলে ডাকবে না তুমি। তুমি আমার নিজের বোন নও। আমি তোমাকে নিজের বোন হিসেবে মেনে নেইনি। তোমার মা তোমাকে সাথে করে নিয়ে এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। আমি জানি বাবা, তুমি আমাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারছো না, কিন্তু তুমি আমাকে একজন মানুষ হিসেবে সম্মান তো দাও। আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করি। আপনার এসব নাকি কান্না আমার একদম পছন্দ না। এসব নাকি কান্না করে আপনি আমার বাবার মন ভোলাতে পারেন, কিন্তু আমার মন কখনোই ভোলাতে পারবেন না। ছি ছি, তোমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতেও আমার লজ্জা হচ্ছে। তুমি কিনা একজন মায়ের বয়সী মহিলাকে এভাবে অপমান করে কথা বলছো। সে তোমার মা নাই হতে পারে, কিন্তু সে তো একজন মানুষ। অন্তত মানুষ হিসেবে তাকে তুমি সম্মানটা দাও না। আমাকে ক্ষমা করবেন বাবা, তাকে আমি নিজের মা হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। ভাঙা সংসারে আমার দম একেবারে বন্ধ হয়ে আসে। আমি না পারি কিছু বলতে, না পারি সইতে। যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব। না বাবা, তুমি আমাদের ছেড়ে কোথাও যেও না। তুমি হলে এ বাড়ির একমাত্র সন্তান। তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও, তাহলে আমাদের দেখবে কে? যে সংসারে আমার মন নেই, সে সংসারে আমার মন কখনোই টিকবে না। দয়া করে আমাকে আর আটকাবেন না, একদমই না। কেঁদো না সালমা, আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারি, কিন্তু আমি কি করব বলো? ও আমার একমাত্র সন্তান, আমি তো ওকে কিছু বলতেও পারি না। না গো না, আমি ওর ব্যবহারে কিছুই মনে করিনি। আমি শুধু এটাই ভাবছি যে আমি কি করলে আমার ছেলে হাসানের মন জয় করতে পারবো। তুমি যথেষ্ট করেছ, তোমার সাধ্য মতো যা যা করা সম্ভব তুমি তো সবকিছুই করেছ, কিন্তু ও কখনোই তোমাকে মা হিসেবে মেনে নেবে না। আমি চাইও না, ওর মায়ের পেটের জায়গা আমি দখল করতে চাই না। আমি শুধু চাই ও আমাকে ভালোবাসুক, একজন মানুষ হিসেবে মনে করুক। তুমি ওকে একটু সময় দাও। ওর মা মারা গেছে 1 বছরও হয়নি।
এই সংসারের কথা চিন্তা করে আমি তোমাকে বউ করে এনেছি। ওর একটু সময় লাগবে। কিন্তু ও যে বললো বাড়ি ছেড়ে চলে যাবে, ও যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় তখন তখন আমি নিজেকে কি করে ক্ষমা করব? আরে ধুর, বাড়ি ছেড়ে কোথায় যাবে? ও ছেলে মানুষ, রাগের মাথায় কি না কি বলেছে, আর তুমি ধরে বসে আছো। যাও, এখন আমাকে গোসলের পানি দাও। আমাকে গোসল করে আবার বাজারে যেতে হবে। শম্পা, লক্ষ্মী মা আমার, কি হয়েছে তোর? এখানে অবেলায় বসে বসে কাঁদছিস কেন? মা, চলো না, আমরা আগের বাড়িতেই চলে যাই। এই বাড়িতে তোমার বিয়ে হয়ে আসার পর থেকে ভাইয়া সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। মা, তোর ভাইয়া খারাপ ব্যবহার করে তো কি হয়েছে? এখানে তুই একটা নতুন বাবা পেয়েছিস। বাবা স্নেহ থেকে তুই বঞ্চিত ছিলি মা। তোর বাবা তো ছোটবেলায় মারা গেছে। এই লোকটি আমাকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে, তোকে সন্তানের মতো বুকে আগলে বড় করছে রে মা। তাও মা, ওর কখনো আপন হয় না। দেখতে পাচ্ছ না, ওই ছেলেটা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করে। সারাদিন তোমাকে কত অপমান করে কথা বলে। মা, আমাকে দু চোখেও সহ্য করতে পারেন না। একটু মানিয়ে গুছিয়ে নে মা, দেখবি একসময় হাসান তোকে নিজের বোনের মতোই ভালোবাসবে। তবে মা, যাই বলো, বাবা কিন্তু সত্যি সত্যি আমাকে নিজের মেয়ে জায়গাটাই দিয়েছে। আমাকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, আমার সব দায়িত্ব নিয়েছে। তোর কথা ভেবেই তো আমি নতুন বিয়ে করেছি রে মা, যেন তোর জীবনটা সুন্দর হয়, তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি। আর তুই তুই কান্নাকাটি করিস না রে মা, ঘরে আয়, আমাকে রান্নাঘরের কাজে একটু সাহায্য কর। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এই জীবনটা অর্থহীন মনে হয়। বাড়িতে কোনো শান্তি পাই না। একটা বাইরের মহিলা আমার মায়ের সংসার দখল করে বসে আছে, চিন্তা করা যায়। ঠিক কথাই বলেছিস রে। অন্য একটা মহিলা তোদের বাড়িতে এসে ঢুকে পড়ল। তোর বাবাকেও বলি, এই বয়সে বিয়ে করার কি খুব দরকার ছিল? তোর বাপেরও ভীমরতি ধরেছে রে। এই পৃথিবীতে সবাই স্বার্থপর। বাবা তার নিজের সুখের কথা চিন্তা করে এই বুড়ো বয়সে এক মহিলাকে বিয়ে করেছে। ওই মহিলা আবার নিজের মেয়ে নিয়ে আমাদের বাড়িতে উঠে এসেছে। কি আর করবি, সবকিছু তোর খারাপ ভাগ্য রে। নিজের ভাগ্যকে এবার মেনে নেওয়ার চেষ্টা কর, কেমন? ভাবছি এই দেশের বাইরে চলে যাব। এই দেশেই আর থাকবো না। এখানে থাকলেই আমার মায়ের স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে। খুব ভালো কথা। তাহলে তুই এক কাজ কর, তোর বাবাকে বল তোকে 10 লক্ষ টাকা দিতে। আমি তোর দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেব, কেমন? কি বলছিস তুই? তুই কি করে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিবি বলতো? আমার মামা দেশের বাইরে থাকে। আমি তার মাধ্যমে তোকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব রে। সত্যি তুই আমাকে? বাহ, তুই আমার অনেক বড় উপকার করলি রে। আমি আজকে বাড়িতে গিয়ে বাবাকে বলবো যেন আমাকে টাকা জোগাড় করে দেয়। দরকার হলে জমি বিক্রি করে হলেও আমাকে টাকা দেবে সে। কিন্তু এই সংসারে আমি আর থাকতে পারছি না, একদমই না। আরে বাবা, তোর বাবা যদি রাজি না হয় তাহলে জোর করে টাকা আদায় করে নিবি। তোর বাবা যেমন করে তোকে ঠকিয়ে অন্য একটা মহিলা বিয়ে করেছে, ঠিক তেমনি ভাবে তুইও ঠকাবি। ব্যাস, খেল খতম। তুই একদম ঠিক কথা বলেছিস। এখন আমাকে আমার নিজের স্বার্থটা দেখতে হবে। আমি আর অন্য কারো ওপর বোঝা হয়ে থাকতে চাই না। ভালো একটা সুযোগ পেয়েছি। এই সুযোগে হাসানের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে হবে। হাসানকে ব্যবহার করে আমি ওর বাবার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেব। এই যে সুন্দরী, এই অবেলায় কোথায় যাচ্ছ? একটু আমার দিকে ফিরে তাকাও না। খোকন ভাই, আপনাকে আমি কতদিন বলেছি
রাস্তাঘাটে এইভাবে আমাকে বিরক্ত করবেন না। আপনি যদি কোনোদিন আমাকে বিরক্ত করেছেন না, তাহলে আমি আমার ভাইয়াকে বলে দেব। কে তোমার ভাইয়া? তোমার ভাইয়া তো তোমাকে নিজের বোন বলে মেনেই নেয় না, সারাক্ষণ তোমার নামে আজে বাজে কথা বলে বেড়ায়। একটু আগেও তোমার মাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। ভাইয়া আমাকে বোন ভাবতে নাই পারে, কিন্তু ওকে আমি নিজের ভাই মনে করি। দয়া করে আমার ভাইকে আজে বাজে কথা বলে উস্কে দেবেন না। শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই। ও বাড়িতে তোমার আর থাকতে হবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো না, তুমি আমার সাথে আমার বাড়ির বউ হয়ে চলো। চলো চলো। আমি মরে যাব, তারপরও আপনার মতো অমন খারাপ লোককে বিয়ে করব না। আপনি তো সারাদিন বেকার ঘুরে বেড়ান আর মেয়েদের উত্ত্যক্ত করেন। আমি আজকে বাড়িতে ভাইয়াকে সবকিছু বলবো। যাও, বাড়িতে যাও। বাড়িতে গিয়ে তুমি তোমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করো, কিন্তু তোমার ভাই তোমার কথাই শুনবে না। আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে, বুঝলে? বাবা, ও বাবা, আমি কাল থেকে স্কুলে যাব না বাবা। তুমি আমাকে স্কুলে যেতে বলো না। কেন রে, কি হয়েছে মা? আমাকে খুলে বল, কে তোকে কি বলেছে? প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভাইয়ার বন্ধু খোকন আমাকে আজে বাজে কথা বলে, আমাকে খারাপ প্রস্তাব দেয়। সে নাকি আমাকে বিয়ে করতে চায়। আমি স্কুলে যাব না বাবা। এত বড় সাহস আমার মেয়ের নামে আজে বাজে কথা বলা? ঠিক আছে, আমিও দেখে নেব ওই ছেলে কি করে এই গ্রামে টিকে থাকে। আমি আগামীকালই মোড়লের কাছে নালিশ করব। কি ব্যাপার বাবা, কার নামে নালিশ করার কথা বলছো তুমি? কি হয়েছে কি? সারাদিন তো আজে বাজে ছেলেদের সাথে ঘুরে বেড়াও। তোমার বন্ধু খোকন তোমার বোনকে প্রতিনিয়ত বিরক্ত করছে, আর তুমি ভাই হয়েও চুপ করে আছো, তাই না? তোমাকে কতবার বলবো বাবা, শম্পা আমার বোন নয়। শম্পা শুধু তোমার মেয়ে। আর তোমাকে কে বলেছিল এই মেয়েকে কলেজে ভর্তি করাতে? রাস্তা দিয়ে চলাফেরা করলে ছেলেরা এরকম বিরক্ত করেই থাকে, তাই বলে কি এসব নিয়ে আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করব? তোকে আমার ছেলে ভাবতেও ঘেন্না করছে। নিজের বোনকে একটা ছেলে বিরক্ত করছে, আর তুই কি না এসব আজে বাজে কথা বলে যাচ্ছিস। ও বাবা, তুমি ভাইয়াকে এসব নিয়ে কিচ্ছু বলো না। এই ব্যাপারটা আমি সামলে নেব। প্রয়োজন হলে বাড়িতে বসে পড়াশোনা করব, স্কুলে ক্লাস করতেও যাব না বাবা। বাড়িতে বসে পড়াশোনা করলে কি হবে? তুমি তো আর জজ ব্যারিস্টার হবে না। এর চেয়ে বরং সংসারের কাজে মন দাও। আর বাবা, তুমিও ওকে একটা ভালো দেখে বিয়ে দিয়ে দাও। আজ যদি আমি সত্যি সত্যি তোমার নিজের বোন হতাম, তুমি কখনোই এই কথা বলতে পারতে না। তুমি আমার বোন নও, আর আমিও তোমার ভাই নই। এখন দয়া করে একটু ভেতরে যাও, বাবার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে। এমন কি কথা বলবে তুমি যা শম্পার সামনে বলা যায় না? কি হয়েছে কি? বাবা, তোমার তো টাকা পয়সার অভাব নেই। আমার 10 লক্ষ টাকার প্রয়োজন। 10 লক্ষ টাকা? তোমার কি মাথা ঠিক আছে নাকি? এত টাকা দিয়ে তুমি কি করবে শুনি? এই 10 লক্ষ টাকা দিয়ে আমি দেশের বাইরে চলে যাব। আজ সকালবেলা খোকনের সাথে আমার কথা হয়েছে। খোকনের এক মামা দেশের বাইরে থাকে, তিনি যাওয়ার সব ব্যবস্থা করে দেবেন। তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জোগাড় করো। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে শেষ পর্যন্ত ওই লাফাঙ্গা ছেলের পাল্লায় পড়ে নিজের বাবা মাকে ছেড়ে তুমি দেশের বাইরে চলে যেতে চাচ্ছ। কিন্তু মনে রেখো, এরকম খারাপ একটা ছেলের পেছনে আমি একটা টাকাও ব্যয় করব না, এটা মনে রেখো। বাবা, তুমি তোমার মতো তোমার জীবনটা গুছিয়ে নিয়েছো, আমি কিছুই বলিনি। দয়া করে আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েও না তুমি। আমার প্রাপ্য অংশটুকু আমাকে বুঝিয়ে দাও। আমি দেশের বাইরে চলে যাব। লক্ষ্মী বাবা আমার, একবার আমার কথা মন দিয়ে শোন। তুই যে দেশের বাইরে চলে যাবি, তাহলে আমরা কি নিয়ে বাঁচব বল? তুই তো আমাদের একমাত্র সন্তান, তুই ছাড়া তো আমাদের কেউ নেই। তুমি যদি আমাকে নিয়ে ভাবতে, তাহলে অন্য একটা মহিলাকে বিয়ে করতে না।
তুমি আমার ভালো মন্দ কিছুই ভাবনি, শুধু নিজের স্বার্থটাই দেখেছ। আর তাই আমি আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কি ব্যাপার জহির মিয়া, হঠাৎ করে কি এমন সমস্যা হলো যে তুমি তোমার সকল সম্পত্তি একেবারে বিক্রি করে দিচ্ছ? আপনার কাছে কোনো কিছু লুকাবো না মোড়ল সাহেব। আসলে আমার ছেলেটা দেশের বাইরে যেতে চাচ্ছে, সে আর এ দেশে থাকবে না। কি বলছো তুমি? একটা মাত্র ছেলে তোমার, আর তুমি কি না তাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছ? আমার পরিবারের সব কথাই তো জানেন আপনি। স্ত্রী মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করেছি। আসলে হাসান আমার বউকে মেনে নিতে পারছে না, সারাক্ষণ সংসারে অশান্তি লেগেই আছে। দেখো, যা ভালো মনে করো তাই করো। তুমি যদি চাও তাহলে তুমি তোমার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতেই পারো, আমার আর বলার কিছুই নেই। আমার ছেলেটা এমন ছিল না, সব হয়েছে ওর বন্ধু খোকনের জন্য। খোকনের জন্যই আজকে আমার ছেলেটার এই অবস্থা। খবরদার জহির, খোকনের পাল্লায় তোমার ছেলেকে পড়তে দিও না। ও কিন্তু মোটেও সুবিধার না। গ্রামের সবাই জানে ও কতটা ধান্দাবাজ ও খারাপ ছেলে। জানি না কি করে আমার ছেলেটা ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করলো, আর ওই ছেলেটার পাল্লায় পড়ে আজকে ও এতটা বিগড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আগামীকাল এসে টাকাগুলো নিয়ে যেও। আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর মাত্র 7 দিন বাকি। তুমি কি আমার টাকাগুলো জোগাড় করেছো? আমি তোর জন্য আমার সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছি, তারপরেও কিছু টাকা কমতি আছে। জানি না এই টাকাগুলো কোথা থেকে জোগাড় করব। তুমি দয়া করে আমাদের ছেড়ে চলে যেও না। তুমি আমাদের একমাত্র সন্তান। তুমি যদি চলে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আপনার কথা শুনে হাসি পাচ্ছে। আমি চলে গেলে তো আপনি খুশি হন। তাহলে তো সংসারে সবকিছু আপনি পেয়ে যান, তাই না? খবরদার বলছি, আর একটা বাজে কথাও আমি শুনতে চাই না। তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা, যা এখান থেকে। সত্যি যদি টাকা কম হয় তাহলে আমি সমস্ত গয়না বিক্রি করে দেব। তারপরও চাই হাসানের স্বপ্নটা পূরণ হোক। আপনার টাকা আমার প্রয়োজন নেই। তাছাড়া আপনার গয়না বিক্রির টাকা আমি কেন নিতে যাব? আপনি আমার কেউ নন। হগু, তুমি তাড়াতাড়ি ওকে একটা ভালো হাসপাতালে নেবার ব্যবস্থা করো। ওর অবস্থা খারাপ, ও চোখ মেলে তাকাতে পারছে না। পানি, কেউ আছো? আমাকে একটু পানি দাও। তৃষ্ণায় বুকের ছাতিটা একবারে ছিঁড়ে যাচ্ছে। পানি দাও আমাকে। লক্ষ্মী বাবা, চিন্তা করিস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। তোকে আমি সেবা করে সুস্থ করে তুলবো রে বাবা। ওমা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমাকে কতটা ভালোবাসো এটা বুঝতে পারছি আমি। আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না বাবা, তুই আমার সন্তানের মতো, তোর ওপর আমার কোনো রাগ নেই। হগু শুনছো, তুমি দয়া করে একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করো। আমার তো ভালো মনে হচ্ছে না। মনে হচ্ছে ওর বড় কোনো রোগ হয়েছে। এই জ্বর স্বাভাবিক নয়। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওকে শহরের কোনো ভালো হসপিটালে ভর্তি করুন। ডাক্তার সাহেব, যত টাকা পয়সা লাগে আমি খরচ করব। দয়া করে আমার ছেলেটাকে সুস্থ করার ব্যবস্থা করুন। সুস্থ করার ব্যবস্থা করুন আপনি।
মা, দেখো, বাজার থেকে আমি একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি। এবার ভালো করে মুড়িঘণ্ট রান্না করো। কতদিন হয়ে গেল তোমার হাতের মুড়িঘণ্ট খাওয়া হয় না। বাবা, এ তো অনেক বড় মাছ। তুই যা, গোসল করে আয় বাবা। তোর জন্য আমি এক্ষুনি রান্না বসাচ্ছি। আজ ভালো করে কাতলা মাছের মুড়ি ঘন্ট রান্না করব। আমার ছেলে খেতে চেয়েছে বলে কথা। শম্পা, তোর জন্য আমি লাল চুড়ি নিয়ে এসেছি। এই চুড়িগুলো পরে আমাকে একবার দেখা দেখিনি। আমার লক্ষ্মী বোনটাকে কেমন লাগে দেখতে, আমি সেটা দেখতে চাই। ভাইয়া, তুমি শুধু শুধু আমার জন্য টাকা খরচ করলে কেন বলো তো? সেদিনই তো বাজার থেকে আমার জন্য কত কিছু নিয়ে এলে। আমি তোমাকে বলেছিলাম শুধু শুধু টাকা নষ্ট করো না। থাক, তোর ভাই যখন দিচ্ছে, তোর নিতে আপত্তি কোথায়? ভাইয়ের টাকা পয়সা খরচ করার চিন্তা তোকে করতে হবে না। তোকে তোর ভাই দিয়েছে, এটা তুই তোর কাছেই রাখ। দেখলি তো তোর ভাই তোকে কত ভালোবাসে। প্রতিদিন বাজার থেকে আসার সময় তোর জন্য কিছু না কিছু নিয়ে আসে। কি বলবে, এই সংসারে একদিন ভাঙা ছিল, আমার সংসারে আমার সুখ শান্তি ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন। ওর জন্য যদি টাকা খরচ না করি, তাহলে কার জন্য খরচ করব বলো তো? তোদেরকে আমি কত দূরে ঠেলে দিয়েছি, কিন্তু যখন আমি অসুস্থ হলাম, আমার মা আমার খুব সেবা যত্ন করেছে। তার সমস্ত গয়না বিক্রি করে আমার চিকিৎসা করিয়েছে। আমি তখনই বুঝতে পেরেছি তিনি আমার সত্যিকারের মা। এবার এই সংসারে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব। আমাদের সংসারে আর কোনো ঝামেলা থাকবে না।